নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হচ্ছে যে কেলাসন পদ্ধতি। আগের দিন আমরা কি পদ্ধতি শিখেছিলাম? পরিস্রাবণ, তাই না? আজকে আমরা দেখব কেলাসন পদ্ধতি, ইংরেজিতে যাকে বলছে সেডিমেন্টেশন মেথড। এটা হচ্ছে আজকে তোমাদের ক্লাসের টপিক। তো এই এই টপিকটার ব্যাপারে আজকে যা যা জানা জানা দরকার তোমাদের, সেগুলো কিন্তু আমি তোমাদের আজকে এই ক্লাসের মাধ্যমে পড়াবো। এবং সেটা ছাড়াও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে বা ডাউট থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। ওকে, তো চলো ক্লাস শুরু করি। এবং ক্লাস শুরু করার আগে আমরা কি করব, একটা উক্তি পড়বো। ঠিক আছে? তো চলো উক্তিটা পড়ে নি, দেখে নি উক্তিটাতে কি রয়েছে। দেখো, আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। তো উক্তিটিতে লেখা আছে যে ব্যর্থতা মানে শেষ নয়, এটা শুধু নতুন করে শুরু করার সুযোগ দেয়। তাই যে কোনো পরাজয়ে হাল ছাড়লে হবে না, লেগে থাকতে হবে, পরিশ্রম করে যেতে হবে। আজকের উক্তি হচ্ছে এটা। এরপর এটাকে আমরা একটু ব্যাখ্যা করে দেখব যে এটার গভীর অর্থটা কি। ইংরেজিতেই এই অর্থটার আমি একবার বলে দিচ্ছি ইংরেজিতেই। এর ইংরেজি অর্থটা কি, যে ফেলিওর ইজ নট দ্য এন্ড, ইট জাস্ট গিভস আস এ চান্স টু স্টার্ট এগেইন। So, we should not give up in any defeat. We must keep trying and continue to work hard. এরপর আমরা এই উক্তিটির ব্যাখ্যাটা জানব। বলছে যে এই বাক্যটি আমাদের শেখায় যে ব্যর্থতা কোনো শেষ নয়। অর্থাৎ আমরা যদি ভাবি কোনো কিছুতে ব্যর্থ হওয়ার পর যে সবকিছু শেষ হয়ে গেল, সেটা কিন্তু ভুল। বরং এটি সফলতার পথে একটি ধাপ। তাহলে ব্যর্থতা কি? সফলতা হওয়ার একটি ধাপ। জীবনে সবাই কোনো না কোনো সময়ে ব্যর্থ হয়, কিন্তু সে ব্যর্থতা আমাদের অভিজ্ঞতা দেয়, ভুলগুলো বুঝতে শেখায় এবং নতুনভাবে শুরু করার সাহস যোগায়। তাহলে ব্যর্থতা থেকে আমরা কি কি পাই? অভিজ্ঞতা পাই, ভুলগুলো বুঝতে পারি এবং নতুনভাবে শুরু করার সাহস যোগাতে পারি। যদি আমরা ব্যর্থতার মুখে হাল ছেড়ে দিই, তাহলে কখনো সফল হতে পারবো না। কিন্তু যদি আমরা অটল থেকে পরিশ্রম করে যাই, অর্থাৎ সেই জিনিসটা করবোই এটা ভেবে আমরা যদি পরিশ্রম করতে থাকি, তাহলে একদিন অবশ্যই সাফল্য আমাদের হাতে আসবে। তো এটা একটু ইংরেজিতে বলে দিই আমি, যে দিস সেন্টেন্স টিচার্স আস দ্যাট ফেলিওর ইজ নেভার দ্য এন্ড, রাদার ইট ইজ এ স্টেপ টুয়ার্ড সাকসেস. Everyone fails at some point in life, but failure gives us experience, helps us understand our mistakes, and gives us the courage to begin again. If we give up when we fail, we can never achieve success. But if we stay determined and keep working hard, success will surely come to us one day. বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম? মূল শিক্ষা কি হলো, মোরাল কি? যে পরাজয় মানে শেষ নয়, বরং নতুন সূচনার প্রথম ধাপ। ধৈর্য, অধ্যবসায় ও পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। এটা আমরা এখানে শিখতে পারলাম। ফেলিওর ইজ নট দ্য এন্ড, ইট ইজ দ্য বিগিনিং অফ এ নিউ জার্নি। পেশেন্স, পারসিভারেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক আর দ্য কিজ টু সাকসেস। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে যে এই যে টপিক, সরি, এখানে যে উক্তিটি লেখা রয়েছে, ব্যর্থতা মানে শেষ নয়, এটি শুধু নতুন করে শুরু করার সুযোগ দেয়। তাই যে কোনো পরাজয়ে হাল ছাড়লে হবে না, লেগে থাকতে হবে, পরিশ্রম করে যেতে হবে। এই উক্তিটির অর্থটা কি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব? এরপর আমরা আমাদের মেন টপিকে ফিরে আসব। মেন টপিক কি? দেখো, বোর্ডে লেখা রয়েছে কেলাসন পদ্ধতি, সেডিমেন্টেশন মেথড। সেটা আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে বোঝার
চেষ্টা করব। দেখো, লেখা রয়েছে সেডিমেন্টেশন মেথড বা কেলাসন পদ্ধতি। তো প্রথমে একটু বলে দিই যে কেলাসন পদ্ধতি জিনিসটা কি। দেখো, লেখা রয়েছে সেপারেশন অফ ইনসলিউবল সলিডস ফ্রম এ লিকুইড, অদ্রবণীয় কঠিন পদার্থকে তরল থেকে আলাদা করার প্রক্রিয়া। অদ্রবণীয় কঠিন পদার্থকে, অদ্রবণীয় অর্থাৎ যে পদার্থটা, যে কঠিন পদার্থটা তরলে মিশে যায় না, সেই পদার্থটাকে আলাদা করার প্রক্রিয়ার নামই হচ্ছে কেলাসন পদ্ধতি। বুঝতে পারলে? এবার এটাকে তাহলে আরো ডিটেলসে পড়তে হবে। একটা মনে এখন প্রশ্ন আসতে পারে, যদি শুধু কি এটাই কি কেলাসন পদ্ধতির সংজ্ঞা? না। কারণ কি? কারণ হচ্ছে পরিস্রাবণেও তো সেম জিনিসই হয়, অদ্রবণীয় কঠিন পদার্থকে তরল থেকে আলাদা করার প্রক্রিয়া। তাহলে সেটার তো পরিস্রাবণ। তাহলে পরিস্রাবণ আর কেলাসন পদ্ধতি তাহলে আলাদা কি হলো সেটা আমরা জানবো। তো এটা শুধুমাত্র একটু ভূমিকার জন্য, যে অদ্রবণীয় কঠিন পদার্থকে তরল থেকে আলাদা করার প্রক্রিয়া হচ্ছে কেলাসন পদ্ধতি। এরপর আমরা আরো পুরোটা জানবো। নেক্সট পেজে চলে যাই। দেখো, লেখা রয়েছে হোয়াট ইজ সেডিমেন্টেশন বা কেলাসন পদ্ধতি কি। এটাতে তোমরা পুরোটা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল কেলাসন কেলাসন যে পদ্ধতি সে জিনিসটা কি। একটু পড়ি কি লেখা রয়েছে। When heavier particles in a liquid settle down at the bottom when left undisturbed. When heavier particles in a liquid settle down at the bottom when left undisturbed, অর্থাৎ যখন তরলে থাকা ভারী কণাগুলি স্থির অবস্থায় নিচে বসে যায়। এটা শুধুমাত্র পয়েন্ট, মেন পয়েন্ট হিসেবে করা আছে। ব্যাখ্যাটা আমি তোমাদের বলছি। দেখো, কেলাসন কি, অর্থাৎ কেলাসন পদ্ধতি জিনিসটা কি। বলছে যখন কোনো অশুদ্ধ তরল পদার্থে, অশুদ্ধ অর্থাৎ অশুদ্ধ, অশুদ্ধ তরল পদার্থ বলতে তার ভিতরে কোনো একটা কঠিন পদার্থ মিশে আছে, মিশে থাকা কঠিন কণাগুলি ভারের কারণে নিচে নেমে জমে যায়, তখন সেই প্রক্রিয়াকে কেলাসন পদ্ধতি বলা হয়। অর্থাৎ একটা উদাহরণের সাহায্যে যেমন বলি, যদি একটা কাদা মিশে আছে, সেরকম একটা আমি জল নিলাম, তরল নিলাম, অর্থাৎ জলের সাথে কাদা মিশে আছে। তো সেই জলটাকে যদি আমি একটা গ্লাসে, কাঁচের গ্লাসের ভেতরে ভালোভাবে রেখে দিই এবং হাত না দিয়ে অনেকক্ষণ স্থির ভাবে রেখে দিই, তাহলে দেখতে পাবো খানিকক্ষণ, কিছুক্ষণ বাদ, আধ ঘন্টা বাদই দেখতে পাবো যে ওপরের যে কাদাগুলো সেগুলো কি নিচে জমা হবে। কারণ কি, কাদার কণাগুলো ভারী, কঠিন পদার্থ, তাই নিচে জমা হবে এবং ওপরের যে পরিষ্কার জলটা কিন্তু আমরা দেখতে পাবো। এটাই হচ্ছে বলছে কেলাসন পদ্ধতি। খুব সহজ ভাষায় তোমাদেরকে বললাম। তো আর একবার সংজ্ঞাটা বলছি, ভালো করে শুনবে এবং নোট করার চেষ্টা করবে। যে যখন কোনো অশুদ্ধ তরল পদার্থে মিশে থাকা কঠিন কণাগুলি ভারের কারণে, ভার বলতে ওজনের কারণে নিচে নেমে জমা হয়, অর্থাৎ সেই পাত্রটার একদম তলায় থিতিয়ে পড়ে, জমে, তখন সেই প্রক্রিয়াকে কেলাসন পদ্ধতি বলা হয়। আবার একটা কি বলছে, একে পলি পড়া বা সেটলিং ডাউন অফ ইম্পারেটিস ও বলা হয়ে থাকে। ইম্পারেটিস অফ সেটলিং ডাউন অফ ইম্পিউরিটিস ও বলা হয়। ঠিক আছে? তাহলে ক্যালাসন পদ্ধতির আরো একটা নাম তোমরা জানতে পারলে, কি, সেটলিং ডাউন অফ ইম্পিউরিটিস। ওকে, এরপর আমরা আমাদের নেক্সট পেজে গিয়ে দেখবো কি আছে। তো তার আগে তোমাদের আহ এই পেজেই আমি তোমাদের একটা উদাহরণ বলি। যেমন যদি জলে বালি বা কাদা মিশে যায়, বললাম একটা উদাহরণ ওইটার মতনই, এবং সেটা কিছুক্ষণ স্থির অবস্থায় রেখে দেওয়া যায়, তাহলে ভারী কণাগুলি ধীরে ধীরে নিচে জমে যাবে। এটি ক্যালাসন পদ্ধতির একটি সাধারণ সাধারণ উদাহরণ। বুঝতে পারলে? যে উদাহরণটা বললাম ওটা এখানে বলা আছে, একটু পড়ে দিলাম তোমাদের। নেক্সট পেজে যাব। স্টেপ অফ সেডিমেন্টেশন, ক্যালাসন পদ্ধতির ধাপ সমূহ। ঠিক আছে, ক্যালাসন পদ্ধতির ধাপ সমূহতে কি বলছে, প্রথমে 1 নম্বর ধাপে বলছে টেক মাডি ওয়াটার, কাদাযুক্ত জল নাও।
তাহলে প্রথমে কেলাসন পদ্ধতি দেখতে গেলে, মানে পরীক্ষা করে যদি আমরা দেখতে যাই যে কেলাসন পদ্ধতিটা আসলে কি সম্ভব বা সম্ভব নয়, তাহলে প্রথমেই কি করতে হবে? প্রথমেই আমাদেরকে টেক মাডি ওয়াটার, কাদাযুক্ত জল নিতে হবে। তাহলে বেশ, কাদা মেশানো জল নিলাম। তারপর কি করতে হবে? 2 নম্বর, কিপ ইট স্টিল। কোনো একটা পাত্রে সেটাকে স্থির করে রাখো, অর্থাৎ সেই পাত্রটাকে এবং জলটাকে, তরলটাকে কিন্তু নাড়াচাড়া করো না, একদম স্থির যেন থাকে। 3 নম্বর বলছে হেভি পার্টিকেল সেটেল ডাউন। এবার বলছে কি হবে? ভারী কণাগুলি নিচে বসে যাবে। হেভি পার্টিকেল সেটেল ডাউন, ভারী যে কণাগুলো অর্থাৎ কাদার যে কণাগুলো, মাডি ওয়াটারে যে কাদা কণা, সেই কণাগুলো কিন্তু কি হবে? সেই পাত্রের নিচে জমা হবে আস্তে আস্তে। ক্লিয়ার ওয়াট সরি ক্লিয়ার ক্লিয়ার ওয়াটার রিমেন্স অ্যাবভ। উপরে পরিষ্কার জল দেখা যাবে। উপরে কিন্তু কি দেখা যাবে? পরিষ্কার জল দেখতে পাওয়া যাবে, এবং নিচে দেখা যাবে কাদার কণাগুলো থিতিয়ে পড়েছে, অর্থাৎ নিচে জমা হয়ে গেছে। এটা কিন্তু তোমরা দেখতে পাবে। তাহলে বুঝতে পারলে এখানে স্টেপ অফ সেডিমেন্টেশন, কেলাসন পদ্ধতির ধাপসমূহ। আর একবার পড়ে দিচ্ছি দেখো। প্রথমেই টেক মাডি ওয়াটার, কাদাযুক্ত জল নিতে হবে। বেশ। তারপর কি করবে? 2 নম্বরে, 2 নম্বরে কিপ ইট স্টিল, অর্থাৎ স্থির রাখতে হবে, নড়াচড়া করলে হবে না। পাত্রটাকে যদি গ্লাসে নাও গ্লাসে, বালতিতে নিলে বালতিতে, যাতেই নাও না কেন, তো সেটাকে স্থির রাখতে হবে। হেভি পার্টিকেল সেটেল ডাউন, ভারী কণাগুলি নিচে বসে যাবে, কাদার কণাগুলো নিচে থিতিয়ে পড়বে। তারপর 4 নম্বর, ক্লিয়ার ওয়াটার রিমেন্স অ্যাবভ। উপরে পরিষ্কার জল দেখা যাবে, উপরে জলটা কি হবে? পরিষ্কার হবে। তাহলে এটা হচ্ছে কেলাসন পদ্ধতির ধাপসমূহ, স্টেপ অফ সেডিমেন্টেশন। এরপর আমরা চলে যাবো আমাদের নেক্সট পেজে, কি রয়েছে দেখবো। রিয়েল লাইফ এক্সাম্পল, বাস্তব উদাহরণ। দেখো বাস্তব উদাহরণে কি বলছে দেখো। 1 নম্বর বলছে মাডি রিভার ওয়াটার কেপ্ট ইন এ পট। অর্থাৎ নদীর জল যদি, মাডি রিভার ওয়াটার অর্থাৎ কাদা মেশানো নদীর জল। নদীর নদীর জল সাধারণত ঘোলা হয়, তার মানে কি সেখানে কিছু মিশে আছে, কাদাটাতে মিশে আছে। তো সেই জল যদি নিয়ে একটা পাত্রতে রাখি, তাহলে কি হবে? দেখো কি বলছে, মাড সেটেলস, কিছুক্ষণ বাদ কিন্তু কাদাটা সেই পাত্রটার নিচে থিতিয়ে পড়বে, জমা হবে আস্তে আস্তে। কিন্তু কি স্থির রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। নড়াচড়া করলে আবার ঘোলা হয়ে যাবে জলটা, অর্থাৎ কাদাটা মিশে যাবে। তো ওটা বলছে স্থির রাখতে হবে, মাড সেটেলস, অর্থাৎ কাদাটা নিচে জমা হয়ে যাবে। এটা 1 নম্বর বাস্তব উদাহরণ, রিয়েল লাইফ এক্সাম্পল। 2 নম্বর বলছে ওয়াশিং রাইস ডাস্ট সেটেলস। অর্থাৎ চাল ধোয়ার জন্য কি হয়, চালে যদি ভারী পরিমাণে, চালের থেকেও ভারী যদি কি থাকে, যে ডাস্ট গুলো থাকে, সেগুলো কিন্তু চাল জলে দেওয়ার পরে কিন্তু সেগুলো নিচে থিতিয়ে পড়বে। তাহলে এটা বুঝতে পারলে। 2 নম্বর রিয়েল লাইফ এক্সাম্পল হয়ে গেল। 3 নম্বর যে ওয়াটার ট্রিটমেন্ট ইউজেস দিস প্রসেস। এবং কি হয়, জল পরিষ্কার করতেও কিন্তু এইভাবেই, এই পদ্ধতি, এবং জলের সাথে আরো অনেক কিছু মিশে থাকতে পারে না, ভারী পদার্থ, সেগুলোকে জন্য কিন্তু জল পরিষ্কার করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে বাস্তব উদাহরণ বা রিয়েল লাইফ এক্সাম্পল কেলাসন পদ্ধতির তোমরা বুঝতে পারলে আশা করছি। তো এরপর আমরা আমাদের নেক্সট পেজে চলে যাব, দেখবো কি রয়েছে। ইম্পর্টেন্স, গুরুত্ব। অর্থাৎ কেলাসন পদ্ধতির কি গুরুত্ব রয়েছে, কেন কেলাসন পদ্ধতি ব্যবহার করব, সেডিমেন্টেশন যে মেথড তার কেন ব্যবহার, বা তার গুরুত্বগুলো কি রয়েছে। দেখো 1 নম্বর বলছে হেল্পস ক্লিন ডার্টি ওয়াটার। অশুদ্ধ জল পরিষ্কার করতে সাহায্য করে, তাই না? হেল্পস ক্লিন ডার্টি ওয়াটার, অর্থাৎ অশুদ্ধ যে জল, যে জল পান করা যায় না বা কোনো কাজে ব্যবহার করা যায় না, সেই জলকে কিন্তু ব্যবহারের উপযুক্ত করে তোলে কে? না কেলাসন পদ্ধতি, বা ইংরেজিতে যেটাকে বলছে সেডিমেন্টেশন মেথড। আমি বারবার বলছি, ইংরেজি এবং বাংলা দুটোই বলছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তো তারপরে 2 নম্বর পয়েন্ট কি বলছে, ফার্স্ট স্টেপ ইন পিউরিফিকেশন। জল শোধনের প্রথম ধাপ হচ্ছে কেলাসন পদ্ধতি। যদি মানে এটা ভাবলে হবে না যে কেলাসন পদ্ধতিতে আমি জল পরিষ্কার করলাম বলে সেটা খাওয়ার যোগ্য হয়ে গেল, পান করার যোগ্য হয়ে গেল, সেটা কিন্তু নয়। কেলাসন পদ্ধতির পরেও আরো অনেক ধাপ আছে। জলকে পিউরিফাই বা শোধন করার আরো ধাপ আছে, তারপরে কিন্তু পান করা যায়। তাই এটা বলছে ফার্স্ট স্টেপ ইন পিউরিফিকেশন, অর্থাৎ জল শোধনের প্রথম ধাপ হচ্ছে কেলাসন পদ্ধতি। তাহলে এটাও একটা গুরুত্ব। কিন্তু কেলাসন পদ্ধতি দরকার, প্রথমে জল শোধনের জন্য কেলাসন পদ্ধতি করতেই হবে, তারপর অন্যান্য পদ্ধতিগুলো স্টেপ বাই স্টেপ হবে। 3 নম্বর বলছে সিম্পল অ্যান্ড ন্যাচারাল প্রসেস, অর্থাৎ সহজ এবং প্রাকৃতিক প্রক্রিয়া।
তাই না? এটাতে কোনো না জলটাতে কোনো কেমিক্যাল মেশাতে হচ্ছে, না আমাকে কোনো রকম উপকরণ লাগছে বাড়তি, কিছুই লাগছে না, শুধুমাত্র সেই অশুদ্ধ জলটাকে অর্থাৎ দ্রবণটাকে কি করছি আমরা, একটা পাত্রতে রেখে দিচ্ছি কিছুক্ষণ, আধ ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ মন রেখে দিচ্ছি, তাতে কি হচ্ছে, কিছুক্ষণ বাদ আমরা ওপরে যে জলটা সেই জলটা পেয়ে যাচ্ছি, পরিষ্কার জলটাকে। তো এটা প্রাকৃতিক একটা প্রক্রিয়া এবং সহজ প্রক্রিয়া। এটাই বলছে সিম্পল অ্যান্ড ন্যাচারাল প্রসেস, সহজ প্রাকৃতিক প্রক্রিয়া। বুঝতে পারলাম? গুড। এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের এখানে আমি তোমাদের বলছি। দেখো, যেমন মনে রাখার চেষ্টা করবে এগুলো, যেটা এখানে আমি পিপিটিতে বা প্রেজেন্টেশনের সাহায্যে তোমাদেরকে আমি দেখাইনি। বলছে কেলাসন পদ্ধতিতে কঠিন পদার্থ সম্পূর্ণ দূর হয় না। ঠিক আছে, এটা মনে রাখবে। এই যে এখনই বলছিলাম, যেটা ক্যালাসন পদ্ধতিতে কিন্তু কঠিন পদার্থ যেটা থাকে সেটা সম্পূর্ণ কিন্তু দূর হয় না। হয়তো আমরা চোখের দেখাতে দেখতে পাচ্ছি কিছু কাদা কিন্তু নিচে জমে গেল, কিন্তু ওর এসে কাদার, মানে যে কাদারও অনেক হালকা কণাও তো থাকতে পারে যেগুলো জলের মধ্যে ভেসে থাকবে, যেগুলো থিতিয়ে পড়বে না নিচে। তো সেটাই বলছে যে কেলাসন পদ্ধতিতে কঠিন পদার্থ সম্পূর্ণ দূর হয় না, এজন্য কখনো পরিস্রাবন প্রক্রিয়াও ব্যবহার করা হয়, ফিল্টারেশন যেটা আগের দিন পড়েছিলাম, সেই প্রক্রিয়াও কিন্তু ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ প্রথমে হয়তো কেলাসন পদ্ধতি ব্যবহার করলো, তারপর হয়তো পরিস্রাবন পদ্ধতি বা ফিল্টারেশন যেটা বলছি, পরিস্রাবন পদ্ধতি সেটা ব্যবহার করলো, সেই পদ্ধতিটা। এটা একটা তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি একটি ভৌত পৃথকীকরণ প্রক্রিয়া, রাসায়নিক নয়। কেন? কারণ এখানে তো কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না, এটা প্রাকৃতিক এবং সহজ প্রক্রিয়া, তাই না? তাই এটা হচ্ছে, এটি একটি ভৌত পৃথকীকরণ প্রক্রিয়া। পৃথকীকরণ কেন বলছে? কারণ কঠিন পদার্থকে তরল পদার্থ থেকে অর্থাৎ তরল পদার্থটা থেকে কঠিন পদার্থকে আলাদা করা হচ্ছে, তাই এটাকে বলছে ভৌত পৃথকীকরণ প্রক্রিয়া। আশা করছি বুঝতে পারলে। গুড। এরপর আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজ বলছে রিলেশনস উইথ ডিকান্টেশন। ডিকান্টেশনের সঙ্গে সম্পর্ক কি এই ক্যালাসন পদ্ধতির? আচ্ছা, আগে তোমাদেরকে জানতে হবে ডিকান্টেশন জিনিসটা কি। ডিকান্টেশনও একটা পদ্ধতি, যেখানে নিচে লেখা আছে দেখো, আফটার সেডিমেন্টেশন ক্লিয়ার ওয়াটার ইজ poured অফ উইদাউট ডিস্টার্বিং দ্য সেটেলড লেয়ার। অর্থাৎ কেলাসনের পর উপরের পরিষ্কার জলটি আলতোভাবে ঢেলে ফেলা হয়, এটাই কিন্তু হচ্ছে ডিকান্টেশন পদ্ধতি। অর্থাৎ দেখো, নিচে আমি দ্রবণটা যখন, সেই অশুদ্ধ তরলটাকে যখন কোনো কাঁচের গ্লাসে রাখলাম, ঠিক আছে, তখন কিছুক্ষণ বাদ স্থির রাখার পর, আধ ঘন্টা পর কি হলো, কাদাটা নিচে থিতিয়ে পড়লো, জমা হয়ে গেল। এরপর সেই জলটাকে তোমার তুলতে হবে। এইটাই বলছে যে কেলাসনের পর উপরের পরিষ্কার জলটি আলতোভাবে ঢেলে নেওয়ার প্রক্রিয়াটাকে বলছে ডিকান্টেশন। ঠিক আছে, তাহলে ডিকান্টেশনের সাথে একটা কেলাসনের সম্পর্ক রয়েছে, কেলাসন পদ্ধতির সেডিমেন্টেশন মেথডের একটা সম্পর্ক রয়েছে। কিরকম সম্পর্ক? যে কেলাসন পদ্ধতি করতে গেলে ডিকান্টেশন চাই, তাই না? ডিকান্টেশন অর্থাৎ কেলাসন পদ্ধতি হলো, তারপরে ডিকান্টেশন পদ্ধতি আমাদেরকে ইউজ করতে হবে। বুঝতে পারলাম? গুড। তাহলে এখানে বুঝতে পারলাম যে কেলাসন পদ্ধতির পরে উপরের পরিষ্কার তরল অংশটি ডেকান্টেশন পদ্ধতিতে আলাদা করা হয়। এটা ছিল এইটা। নেক্সট পেজে কি রয়েছে দেখি। দেখো, বলছে থ্যাংক ইউ ক্লাসটা করার জন্য, কিপ লার্নিং সায়েন্স উইথ ফান। মজার সঙ্গে বিজ্ঞান শিখতে বলছে। ঠিক আছে, গুড। এরপর আমরা কি করব? তাহলে এতক্ষণ একটু, এবারে তোমরা বলো যে এখানে তোমরা কি কি জানতে পারলে, আজকে ক্লাসে তোমরা কি কি জানতে পারলে সেটা আমাকে একটু রিভাইজ করার চেষ্টা করি। চলো, তাহলে প্রথমে কি জানতে পারলাম, ভালো করে মনে করার চেষ্টা করবে। প্রথমে আমরা জানলাম যে ক্যালাসন পদ্ধতি কি। এটা জানলাম তো যে ক্যালাসন পদ্ধতি কি। তারপরে কি জানলাম? ক্যালাসন পদ্ধতির উদাহরণ জানলাম। উদাহরণটা আমি অনেকবার বললাম, ওই অশুদ্ধ দ্রবণকে কাঁচের গ্লাসে রেখে, ওটাই শুধুমাত্র উদাহরণ। আরো উদাহরণ রয়েছে যেগুলো তোমরা নিজের বুদ্ধিতে বের করতে পারবে। আর কি কি রয়েছে? আর রয়েছে ক্যালাসন পদ্ধতির ধাপ, স্টেপ অফ সেডিমেন্টেশন মেথড, এটাও করলাম। তারপর হচ্ছে বাস্তব উদাহরণ, রিয়েল লাইফ এক্সাম্পলও দেখলাম। তারপরে কি, গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখলাম।
গুরুত্ব কি রয়েছে কেলাসন পদ্ধতির, সেডিমেন্টেশন মেথডে কি গুরুত্ব, ইম্পর্টেন্স, সেগুলোও দেখলাম। ঠিক আছে, তারপরে ডিকান্টেশন, ডিকান্টেশন পদ্ধতি সম্পর্কেও কিন্তু আমরা কিছুটা জানতে পারলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর এই যে আমরা আম, আজকে ক্লাসে কেলাসন পদ্ধতি বা সেডিমেন্টেশন যে মেথড সেটা জানলাম ব্যাপারে, সেটার ব্যাপারে একটা ওয়ার্ড ওয়াল করব। চলো তাহলে ওয়ার্ড ওয়ালটা করে নিই। দেখো, লেখা রয়েছে নিচে, কি লেখা রয়েছে প্রথমে দেখো, ভালো করে লক্ষ্য করো নিচে কি লেখা রয়েছে। নিচে লেখা আছে স্পিন দ্য হুইল টু সি হুইচ আইটেম কামস আপ নেক্সট। অর্থাৎ তোমাকে একটা এখানে হুইল দেওয়া হবে, একটা চাকা দেওয়া হবে, সেই চাকাটাতে অনেক কটা প্রশ্ন থাকবে এবং একটা পাশে তীর চিহ্ন থাকবে। সেই তীর চিহ্নটা অর্থাৎ যে প্রশ্নটা সেখানে এসে পড়বে তার উত্তর কিন্তু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এবং উপরে কি লেখা রয়েছে, সেডিমেন্টেশন মেথড, অর্থাৎ আজকের যে টপিক সেই টপিকেই কিন্তু এখানে প্রশ্নগুলো আছে, এর বাইরে নেই। চলো স্টার্ট করা যাক। দেখো, এখানে অনেক কটা প্রশ্ন রয়েছে, একটা চাকা রয়েছে এবং অনেক কটা প্রশ্ন রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং পাশে তীর চিহ্ন রয়েছে। তো এরপর আমি এটাকে স্পিন ইট অর্থাৎ স্পিন করব। স্পিন করার পর কি আসছে, কোন প্রশ্নটা আসছে সেটা তোমাদের উত্তর দিতে হবে। দেখো স্পিন করি, দেখো কি প্রশ্ন এসছে তোমাদের জন্য। প্রশ্ন রয়েছে, দ্য প্রসেস অফ রিমুভিং ক্লিয়ার ওয়াটার ফ্রম দ্য টপ ইজ কল্ড। উপরে পরিষ্কার জল আলাদা করার প্রক্রিয়াটি বলা হয় ড্যাশ। অর্থাৎ পরিষ্কার জল আলাদা করার প্রক্রিয়াটি বলা হয় কি, ফিল্টারেশন, পরিস্রাবন, না ডিকেন্টেশন, কোনটা? উপরে থাকা অর্থাৎ ভালো করে বুঝবে, একটা দ্রবণ নিলে, যেটা তোমরা সেডিমেন্টেশন মেথড ইউজ করলে, ক্যালাসন পদ্ধতি ইউজ করলে, তারপর কি হলো, তারপর সেটাকে, সেই জলটাকে, উপরে যে পরিষ্কার জলটা থাকলো সেই পরিষ্কার জলটাকে আলাদা করার পদ্ধতিটার নাম জিজ্ঞাসা করেছে। সেটা ফিল্ট্রেশন পদ্ধতি, পরিস্রাবন, না ডিকেন্টেশন পদ্ধতি? ডিকেন্টেশন পদ্ধতি না ফিল্ট্রেশন পদ্ধতি, কোনটা, এ নাকি বি? একদমই ঠিক, উত্তর হচ্ছে বি, ডিকেন্টেশন পদ্ধতি। ঠিক আছে, একদমই ঠিক। এরপর আমরা আবার স্পিন করব, দেখি কি আসছে। স্পিন ইট, দেখো কি প্রশ্ন এসছে। হুইচ ফ্যাক্টর হেল্পস সেডিমেন্টেশন, কোন উপাদান কেলাসন প্রক্রিয়ায় সাহায্য করে? এটা তোমাদের একটু নিজের বুদ্ধিতে মাথা খাটিয়ে বলতে হবে। এটা আমি কিন্তু তোমাদের একবারও এই প্রশ্নের উত্তর বলিনি বা এটা নিয়ে আমি ডিসকাসও করিনি, কিন্তু খুব সহজে প্রশ্নের উত্তরটা, যে কোন উপাদান কেলাসন প্রক্রিয়ায় সাহায্য করে। হিট মানে তাপ, না গ্র্যাভিটি মহাকর্ষ? তোমরা এতক্ষণ যে দেখলে ক্যালাসন পদ্ধতি, সেখানে কি কোথাও দেখলে যে তাপ প্রয়োগ করা হচ্ছে, আগুনে তাপ দেওয়া হচ্ছে বা কোনো রকম ভাবে কোনো তাপ প্রয়োগ করা হচ্ছে? হচ্ছে না। কিন্তু তোমরা লক্ষ্য করে থাকবে যে গ্র্যাভিটি বা মহাকর্ষ বলের ব্যবহার কিন্তু এখানে হচ্ছে। ব্যবহার মহাকর্ষ বলের করতে হচ্ছে না, অটোমেটিকই হয়, তাই না? অটোমেটিক্যালি হচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে যে দেখো, যখন একটা কাঁচের গ্লাসে আমি অশুদ্ধ জল অর্থাৎ তার সাথে যে কাদা মেশানো আছে সেই জল রাখলাম, তখন কাদাগুলো আস্তে আস্তে নিচে থিতিয়ে পড়ছে, অর্থাৎ নিচে জমা হচ্ছে। কেন জমা হচ্ছে? কারণ মহাকর্ষ বল, মহাকর্ষ বল তাদেরকে নিচের দিকে টানছে, সেই ভারী কণাগুলোকে, কাদার ভারী কণাগুলোকে নিচের দিকে টানছে। তাই কোন উপাদান কেলাসন প্রক্রিয়ায় সাহায্য করে? এখানে উত্তর হবে গ্র্যাভিটি, মহাকর্ষ। একদম ঠিক। পরেরটা স্পিন করব, দেখবো। স্পিন ইট, দেখি কি প্রশ্ন আসছে।
সেডিমেন্টেশন ইজ ফলোড বাই, কেলাসন পদ্ধতির পরে করা হয় ড্যাশ। কেলাসন পদ্ধতির পরে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ডিকান্টেশন না ইভাপোরেশন? বাষ্পীভবন না ডিকান্টেশন? কোন পদ্ধতি ব্যবহার করা হয় সেডিমেন্টেশন মেথডের পর? এ নাকি বি? বলো তো, উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা। এটার উত্তর হবে ডিকান্টেশন। কেলাসন পদ্ধতির পরে করা হয় ডিকান্টেশন পদ্ধতির ব্যবহার। একদমই তাই। এরপর আমরা আসবো আমাদের স্পিন করতে, অর্থাৎ ঘোরাবো চাকাটা। দেখি কি প্রশ্ন আছে। দেখো কি বলছে, সেডিমেন্টেশন ইজ ইউজ টু সেপারেট, কেলাসন পদ্ধতি ব্যবহৃত হয় ড্যাশ টু লিকুইডস, অর্থাৎ দুটি তরলকে আলাদা করতে, না সলিড ফ্রম লিকুইড, তরল থেকে কঠিন আলাদা করতে? বলো তো, খুব সুন্দর একটা প্রশ্ন এবং সহজ প্রশ্ন, যে দুটো তরলকে আলাদা করতে কেলাসন পদ্ধতি ব্যবহার হয়, আর তরল থেকে কঠিন আলাদা করতে কেলাসন পদ্ধতি ব্যবহার হয়। অপশন এ না অপশন বি? এটার উত্তর হবে সলিড ফ্রম লিকুইড, অর্থাৎ তরল থেকে কঠিন আলাদা করতে কেলাসন পদ্ধতি ব্যবহার হয়। তোমরা দেখলে একদম ঠিক। এরপর আমরা পরে পরের যে এটা স্পিন করব, দেখি কি প্রশ্ন আসছে। সেডিমেন্টেশন ইজ মোস্টলি সেডিমেন্টেশন ইজ মোস্টলি ইউজ টু পিউরিফাই, কেলাসন পদ্ধতি সাধারণত কোনটি পরিশোধনে ব্যবহৃত হয়? ওয়াটার মানে জল, না অয়েল তেল? কেলাসন পদ্ধতি কোনটা পরিশোধন, পরিশোধন বলতে শুদ্ধ করতে, শোধন করতে, ঠিক আছে, ইউজ করা হয় বা ব্যবহৃত হয়, জল না তেল? বেশিরভাগ সময় দেখবে কেলাসন পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয় জল পরিশোধন করতে। তাই এর উত্তর হবে অপশন এ, ওয়াটার বা জল। একদমই ঠিক। পরের প্রশ্নটা দেখি। আর কটা পড়ে আছে? আর দুটোই পড়ে আছে। তাহলে দুটো যখন পড়ে আছে তাহলে আমাকে একবারই স্পিন করতে হবে, অর্থাৎ একবার স্পিন করব। সেই স্পিনটাতে যে যে প্রশ্নটা আসবে পরেরটা কিন্তু অটোমেটিক তারপরে চলে আসবে, কারণ তারপরে তো আর একটাই পড়ে থাকবে না। তাই আর একবারই স্পিন করতে হবে। তো চলো স্পিন করি, কোন প্রশ্নটা আসবে দেখি, এটা না এটা? দেখো কি প্রশ্ন এসেছে। সেডিমেন্টেশন ইজ এ, কেলাসন পদ্ধতি একটি ড্যাশ কেমিক্যাল প্রসেস, রাসায়নিক প্রক্রিয়া, না ফিজিক্যাল প্রসেস ভৌত প্রক্রিয়া? সেডিমেন্টেশন ইজ এ, কেলাসন পদ্ধতি একটি ড্যাশ কেমিক্যাল প্রসেস, রাসায়নিক প্রক্রিয়া। অপশন এ কেমিক্যাল প্রসেস, রাসায়নিক প্রক্রিয়া, এবং অপশন বি ফিজিক্যাল প্রসেস ভৌত প্রক্রিয়া। বলো তো, কেলাসন পদ্ধতি একটি ভৌত প্রক্রিয়া, ফিজিক্যাল প্রসেস, তাই না? তাহলে অপশন বি। দেখো পরের প্রশ্নটা অটোমেটিক চলে আসবে। দেখো, তাহলে বলছে ইন সেডিমেন্টেশন দ্য হেভিয়ার পার্টিকেলস, কেলাসন প্রক্রিয়ায় ভারী কণাগুলি ড্যাশ ফ্লোট অন টপ, উপরে ভেসে থাকে, না সেটেল অ্যাট দ্য বটম, নিচে বসে যায়? তাহলে কেলাসন পদ্ধতিতে ভারী কণাগুলো কি হয়, নিচে থিতিয়ে পড়ে, অর্থাৎ জমা হয়, তাহলে সেটেল অ্যাট দ্য বটম, নিচে বসে যায়। দেখো হয়ে গেছে আমাদের গেম কমপ্লিট। আমরা একবার এরপর উত্তরগুলো দেখে নেবো। সো অ্যান্সার্স, একটা ঠিক, দুইটা ঠিক, তিনটা ঠিক, চার, পাঁচ, ছয় এবং সাত, সবকটা কিন্তু উত্তর আমরা এখানে তোমরা ঠিক দিতে পেরেছো। ঠিক আছে। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পারলে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো আজ এই ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি, জয় ভারত, জয় হিন্দ।